এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়ে ইসরায়েলকে বর্বরতার লাইসেন্স দিয়েছে ওয়াশিংটন, বলেছে ইরান। বাংলাদেশে অবসরপ্রাপ্ত সচিব এম নাসির উদ্দিনকে সিইসি করে প্রজ্ঞাপন জারি, নিয়োগ পেয়েছেন আরও 4 কমিশনার। এবং ভারতের শিল্পপতি গৌতম আদানির 2000 কোটি টাকার দুর্নীতি, দ্রুত গ্রেপ্তারের দাবি জানালেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। দখলদার ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সেখানকার সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও একই ধরনের পরোয়ানা জারি করা হয়েছে। মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধ অপরাধের জন্য তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত আইসিসি আজ বৃহস্পতিবার এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 44,000-এর বেশি মানুষ শহীদ হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসলামী জিহাদ ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবরকে স্বাগত জানিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সেনাদের ভয়াবহ বিমান হামলায় নতুন করে 88 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার রাতে গাজা শহরের বেইত লাহিয়া এবং শেখ রাদোয়ান এলাকায় ইসরায়েলি বিমান থেকে 2 দফা হামলা চালানো হয়। এতে বেইত লাহিয়ায় 66 জন এবং শেখ রাদোয়ান এলাকায় 22 জন ফিলিস্তিনি শহীদ হন। শেখ রাদোয়ান এলাকায় শহীদ 22 জনের মধ্যে অন্তত 10টি শিশু রয়েছে। ভয়াবহ এসব বিমান হামলায় বহু মানুষ আহত হয়েছেন। ফিলিস্তিনি গণমাধ্যম বলছে, বিমান হামলার পর বেইত লাহিয়ায় ইহুদিবাদী সেনারা ব্যাপকভাবে গোলাবর্ষণ করে এবং হেলিকপ্টার থেকে গুলি চালায়। অন্যদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ড থেকে পুরো ফিলিস্তিনি জনগোষ্ঠীকে মুছে দেওয়ার লক্ষ্য ঠিক করেছে। হামাসের পলিট ব্যুরোর সদস্য খলিল আল হাইয়া গতকাল আল আকসা টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন। হামাসের এই নেতা বলেন, দখলদার বাহিনী সবাইকে লক্ষ্যবস্তু করছে। তারা হাসপাতাল, সিভিল ডিফেন্স, নারী, শিশু, বৃদ্ধ সবার উপর হামলা করছে। দখলদার সরকার ফিলিস্তিনি জনগোষ্ঠীকে উদ্বাস্তু করে গাজাকে জনশূন্য করতে চাইছে এবং এর মাধ্যমে পুরো ফিলিস্তিনি ভূখণ্ডে একটি ইহুদিবাদী রাষ্ট্র গঠনের স্বপ্ন বাস্তবায়ন করতে চায় তারা। গত বছরের 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত 44,000-এর বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার বেশিরভাগই নারী ও শিশু। এই প্রেক্ষাপটে খলিল আল হায়া এসব কথা বললেন। তিনি বলেন, নজিরবিহীন আগ্রাসন আধুনিক সময়ে মানব সভ্যতার অন্ধকার যুগের কথা স্মরণ করিয়ে দেয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ইহুদিবাদী ইসরায়েলের বর্বরতা ও গণহত্যা বন্ধ করার জন্য যুদ্ধবিরতির অনুরোধ জানিয়ে তোলা একটি প্রস্তাবে ভেটো দিয়েছে আমেরিকা। মার্কিন সরকারের এই পদক্ষেপের কঠোর নিন্দা এবং সমালোচনা করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। তেহরান বলেছে, আমেরিকার এই পদক্ষেপ অত্যন্ত দুঃখজনক এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে ইহুদিবাদী ইসরায়েল যে রক্তক্ষয়ী আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার জন্য আমেরিকার এই ভেটো লাইসেন্স হিসেবে কাজ করবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই আজ সামাজিক মাধ্যম এক্স পেজে দেয়া এক পোস্টে এসব কথা বলেছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা এই প্রস্তাবে আমেরিকার ভেটো দেওয়ার কয়েক ঘণ্টা পর ইসমাইল বাকাই এই পোস্ট দিলেন।
নিরাপত্তা পরিষদের 15 সদস্যের মধ্যে 14টি সদস্য দেশ যুদ্ধবিরতির প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল, কিন্তু আমেরিকা তাতে ভেটো দেওয়ার কারণে প্রস্তাবটি পাশ হতে পারেনি। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের প্রচেষ্টা আটকে দিয়েছে মার্কিন সিনেট। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে কয়েকজন সিনেটর এই প্রচেষ্টা চালিয়েছিলেন। ইসরায়েলের কাছে আমেরিকার অস্ত্র বিক্রি নিষিদ্ধ করার দাবি জানিয়ে সিনেটে 3টি প্রস্তাব উত্থাপন করা হয়। বুধবার এসব প্রস্তাবের উপর ভোটাভুটি হয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ সিনেট সদস্য প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। সিনেটের মোট 100 জন সদস্যের মধ্যে 79 জন প্রস্তাবের বিপক্ষে ভোট দেন আর পক্ষে ভোট দেন 18 জন। একইভাবে আরেকটি প্রস্তাবের বিরোধিতা করে 78 জন সিনেটর। এই প্রস্তাবে ইসরায়েলের কাছে মর্টারের গোলা বিক্রি বন্ধের অনুরোধ জানানো হয়েছিল। তৃতীয় আরেকটি প্রস্তাবে ইসরায়েলের কাছে জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন রপ্তানি বন্ধের কথা বলা হলেও প্রস্তাবটির বিপক্ষে 80 জন সিনেটর ভোট দিয়েছেন। মার্কিন সিনেটের এই পদক্ষেপের কারণে গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধের প্রচেষ্টা বরবাদ হল। এতে প্রকৃতপক্ষে সেখানে মানবতার পরাজয় হল আর অস্ত্র ব্যবসা জিতে গেল। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেল আবিবের কেন্দ্রস্থলে হামলা চালানোর হুমকি দিয়েছে। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি ভয়াবহ বিমান হামলার জবাবে এই আক্রমণ চালানোর হুমকি দিয়ে হিজবুল্লাহ বলেছে সংগঠনটি দীর্ঘমেয়াদী যুদ্ধ করার প্রস্তুতি নিয়েছে। হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বুধবার বিকেলে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বৈরুতে ইসরায়েলের সাম্প্রতিক 3টি হামলার কথা উল্লেখ করেন, যার একটিতে হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ শাহাদাত বরণ করেন। হিজবুল্লাহ মহাসচিব বলেন, ইসরায়েল আমাদের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে হামলা চালিয়ে বহু মানুষকে হতাহত করেছে। কাজেই তারা যেন তেল আবিবের কেন্দ্রস্থলে আমাদের আক্রমণের জন্য প্রস্তুতি নেয়। যে কোনো সংকট মোকাবেলা করার সক্ষমতা হিজবুল্লাহ রয়েছে জানিয়ে শেখ নাঈম কাসেম বলেন, সাইয়েদ নাসরুল্লাহর শাহাদাতের ক্ষত শুকিয়ে আমরা দীর্ঘমেয়াদী লড়াই করার প্রস্তুতি নিয়েছি এবং ইসরায়েলি আগ্রাসন থেকে লেবাননকে রক্ষা করতে আমরা বদ্ধপরিকর। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। আজ প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিন। আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে আরও 4 কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে। এএমএম নাসির উদ্দিন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন। তিনি 2009 সালের জানুয়ারিতে অবসরে গেছেন। তিনি বিসিএস 1979 ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। 4 কমিশনার হিসেবে যারা নিয়োগ পেয়েছেন তারা হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাকমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আজ দুপুর 2:30টার দিকে মন্ত্রিপরিষদ সচিব ড শেখ আব্দুর রশিদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে 6টি মামলা বাতিল করে দেয়া হাইকোর্টের রায় প্রকাশ করা হয়েছে। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ ড ইউনূসের পক্ষ থেকে করা 6টি আবেদনের উপর শুনানি করে গত 24 অক্টোবর এসব মামলার কার্যক্রম বাতিলের রায় দিয়েছিলেন। আজ পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। ড ইউনূসের আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান সাংবাদিকদের বলেন, 2019 সালে গ্রামীণ টেলিকমিউনিকেশন চেয়ারম্যান থাকাকালীন ড ইউনূসের বিরুদ্ধে সংশ্লিষ্ট শ্রম আদালতে 5টি আলাদা মামলা দায়ের করা হয়েছিল। 2010 সালে তার বিরুদ্ধে মানহানির অভিযোগে আরেকটি মামলা হয়। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরছি বিশ্ব সংবাদে।
ভারতের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানিকে ২,০০০ কোটি টাকা দুর্নীতির দায়ে আজই গ্রেপ্তার করার কথা বলেছেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। মোদী সরকার আদানিকে অনৈতিক সুবিধা দিচ্ছে বলে অভিযোগ তুলে রাহুলের প্রশ্ন, আদানি মার্কিন ও ভারতীয় দুই দেশের আইন ভাঙার পরও কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারছেন। মার্কিন আদালত আদানির বিরুদ্ধে নয়া অভিযোগ তুলতেই ফের সরব হয়েছেন রাহুল গান্ধী। তার অভিযোগ, আদানি যে ২,০০০ কোটি টাকার কেলেঙ্কারি করেছেন তাতে কোনো তদন্ত হবে না, গ্রেপ্তারিও হবে না, কারণ প্রধানমন্ত্রী মোদী খোদ আদানির সঙ্গে জড়িত। উল্লেখ্য, গত কয়েক বছর ধরে আদানির বিরুদ্ধে লাগাতার অভিযোগ করে আসছেন রাহুল গান্ধী। কয়লা কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর তার বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসার পর পথে নেমে আন্দোলন করেছে কংগ্রেস, যদিও তাতে তেমন কিছু ফল হয়নি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, প্রতিবেশী কাতারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়ানোর বিষয়টিকে তেহরান বিশেষ গুরুত্ব দেয়। গতকাল রাজধানী তেহরানে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল সানির সঙ্গে বৈঠককালে পেজেশকিয়ান এ মন্তব্য করেন। প্রেসিডেন্ট বলেন, পারস্য উপসাগরীয় দ্বীপ দেশটিতে তার সাম্প্রতিক সফরের সময় দোহার সঙ্গে যেসব চুক্তি ও সমঝোতা হয়েছে সেগুলো বাস্তবায়নে গতি আনবে তেহরান। ইরানের প্রেসিডেন্ট আশা করেন কাতার আরও দৃঢ়তার সাথে চুক্তিগুলো বাস্তবায়ন কাজ করবে। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান তার কথায় অটল রয়েছে, চুক্তিকে সম্মান করে এবং সেগুলো বাস্তবায়নের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে পেজেশকিয়ান মুসলিম বিশ্বে ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন। বৈঠকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সাথে সম্পর্ক সম্প্রসারণে তার দেশের আগ্রহের কথা উল্লেখ করে বলেন, দোহা আশা করছে কাতারের আমির আগামী বছরের শুরুতেই ইরান সফর করবেন। তিনি আরও বলেন, কাতারের আমির এবং সরকার দুই দেশের মধ্যে চুক্তির বাস্তবায়ন ত্বরান্বিত করার উপর গুরুত্ব আরোপ করে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। চলুন আমাদের সংবাদ ভাষ্যকারের একটি পর্যালোচনা শোনা যাক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তির লক্ষ্য বাস্তবায়নে ব্যবহৃত হচ্ছে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার রাজনৈতিক ও ধর্মীয় দপ্তরের প্রধান হুজ্জাতুল ইসলাম আলী সাইদি শাহরুদি। তিনি বলেছেন, আমাদের বুঝতে হবে আমরা কোন শত্রুর মুখোমুখি অবস্থান করছি। সম্প্রতি শাহরুদি এক বক্তৃতায় গোটা বিশ্ব এবং পশ্চিম এশিয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। ফাস্ট টুডের রিপোর্ট অনুযায়ী তিনি বিশ্ব পরিস্থিতি সম্পর্কে বলেন, বিশ্বব্যাপী আমরা ভয়াবহ ঘূর্ণিঝড় ও ভূমিকম্প দেখতে পাচ্ছি। গাজাবাসী ফিলিস্তিনি জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের ভয়ঙ্কর গণহত্যা, লেবানন ও সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েলের ভয়াবহ আগ্রাসন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ এবং ইউরোপে উগ্র ডানপন্থীদের উত্থান বিশ্ববাসীর মনে আতঙ্ক সৃষ্টি করেছে। এসব ঘটনা প্রবাহ থেকে বোঝা যায় বিশ্বের ক্ষমতার ভারসাম্যে মারাত্মক পরিবর্তন আসছে এবং ক্ষমতার পালাবদল ঘটতে যাচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতার দপ্তর প্রধান এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে ইরানের দায়িত্ব সম্পর্কে বলেন, পঞ্চদশ শতাব্দীতে একবার ইউরোপ শিল্প বিপ্লবের জের ধরে বিশ্ব শক্তির কেন্দ্র পরিণত হয়, যা শেষ পর্যন্ত প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৃষ্টি করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝপথে কোনো ধরনের ক্ষয়ক্ষতির শিকার না হয়েই আমেরিকা ওই যুদ্ধে যোগ দেয় এবং জয়ী হয়। ফলে শক্তির কেন্দ্র ইউরোপ থেকে আমেরিকায় স্থানান্তরিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র গঠিত হওয়ার পর 20 বছরের বেশি সময় পার হয়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এখন দেশটি বিশ্ব শক্তির প্রধান কেন্দ্রে পরিণত হওয়ার চেষ্টা করছে। হুজ্জাতুল ইসলাম শাহরুদি বলেন, শুধুমাত্র 20 শতাব্দীর শেষ অর্ধাংশে এসে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের 21টি দেশে সরাসরি সামরিক আগ্রাসন চালিয়েছে। এখন শক্তির ভারসাম্য পরিবর্তন হতে শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, অনেক বিশ্লেষকের মতে আমেরিকার পাশাপাশি অদূর ভবিষ্যতে চীন, রাশিয়া, ভারত ও ইরান বিশ্বকে নেতৃত্ব দেবে। আমরা বর্তমানে শেষ জামানায় অবস্থান করছি এবং বিশ্ব মানবতা তার
ত্রাণকর্তার জন্য অপেক্ষামান বলে তিনি উল্লেখ করেন। শাহরুদি বলেন, আমাদেরকে বিষয়টির নিয়ন্ত্রণ গ্রহণ করতে হবে যাতে ইতিবাচক ফল পাওয়া যায়। আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের এই সংক্রান্ত প্রচেষ্টার কথা তুলে ধরে তিনি বলেন, তেল আবিব ও ওয়াশিংটনের দুটি পরিকল্পনা রয়েছে। তাদের প্রথম পরিকল্পনা হচ্ছে গোটা বিশ্বের উপর আধিপত্য বিস্তার করা এবং দ্বিতীয় পরিকল্পনা হচ্ছে হযরত ঈসা মাসীহ বা তাদের ভাষায় যীশু খ্রিস্টের আবির্ভাবের জন্য অপেক্ষা করা। ইরানের সর্বোচ্চ নেতার এই দপ্তর প্রধান বলেন, পশ্চিমা বিশ্বের এই কাজ মুসলমানদের হযরত ইমাম মাহদীর আবির্ভাবের জন্য অপেক্ষার সমতুল্য। আমরা বিশ্বাস করি বর্তমানের শেষ জামানায় মানব সভ্যতাকে ইমাম মাহদীর আবির্ভাবের জন্য অপেক্ষা করা উচিত। পবিত্র কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী শেষ জামানায় হযরত ইমাম মাহদীর আবির্ভাব হবে এবং তিনি গোটা বিশ্ব পরিচালনার দায়িত্বভার গ্রহণ করবেন। হক ও বাতিলের মধ্যকার যুদ্ধের বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গিয়ে হুজ্জাতুল ইসলাম শাহরুদি বলেন, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে শত্রু শক্তি নিঃশেষ হয়ে আসছে, তবে এর অর্থ এই নয় যে শত্রু পশ্চাদপসরণ করবে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তির লক্ষ্য বাস্তবায়নের হাতিয়ারে পরিণত হয়েছে জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতার এই চিফ অফ স্টাফ বলেন, আমাদেরকে বুঝতে হবে আমরা কোন শত্রুর মুখোমুখি হয়েছি। আজ গাজায় যে গণহত্যা চলছে তা কেবল ফিলিস্তিন নয়, বরং গোটা বিশ্বের সমস্যা। আমরা বর্তমানে বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। তিনি বলেন, ইহুদিবাদীদের প্রথম স্লোগান ছিল নীল নদ থেকে তারা ফুরাত পর্যন্ত তাদের অবৈধ রাষ্ট্রের বিস্তৃতি ঘটাবে এবং এরপর তারা গোটা বিশ্বের ওপর আধিপত্য বিস্তার করবে। কাজে শুধুমাত্র গাজা উপত্যকা নয়, বরং ইহুদিবাদী ইসরায়েল গোটা মুসলিম বিশ্ব দখল না করা পর্যন্ত থামবে না। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।